এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব হিউম্যান জিনোম প্রজেক্ট বা সংক্ষেপে এইচজিপি। হিউম্যান জিনোম হিউম্যান জিনোম প্রজেক্ট এই হিউম্যান জিনোম প্রজেক্ট সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো হলো এই: জিনোম কি, হিউম্যান জিনোম কি, নেক্সট হিউম্যান জিনোম প্রজেক্ট কি, জিনোম প্রজেক্ট বা এইচজিপি কি, নেক্সট এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক পটভূমিকা, নেক্সট এর উদ্দেশ্য কি, নেক্সট এতে যে সমস্ত প্রযুক্তির ব্যবহার, নেক্সট পদ্ধতি। আজকে আমার আলোচনা এই কয়েকটি বিষয়: জিনোম, হিউম্যান জিনোম প্রজেক্ট কি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এর উদ্দেশ্য কি, কী প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, পদ্ধতি। এই বিষয়গুলি আজকে আলোচনা করব আমি। তো প্রথমেই জিনোম কি। হ্যাপ্লয়েড সেট, ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। আবার বলছি, হ্যাপ্লয়েড সেট বা এন সংখ্যক ক্রোমোজোম এ অবস্থিত জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। হ্যাপ্লয়েড সেট, ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টি। হ্যাপ্লয়েড সেট, ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টি। কে বলা হয় জিনোম। হিউম্যান জিনোম মানুষের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টি। মানুষের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টি কে বলা হয় হিউম্যান জিনোম। আর হিউম্যান জিনোম প্রজেক্ট বা এইচজিপি কি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, মানব জিনোমে অবস্থিত ক্রোমোজোমের ডিএনএতে অবস্থিত নিউক্লিওটাইডের বিন্যাস বা সিকুয়েন্স, জিনের সংখ্যা
জিনের অবস্থান এবং জিনের বিন্যাস, এক কথায় জেনেটিক ম্যাপ গঠনের উদ্দেশ্যে যে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে তাকেই বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। আবার বলছি, মানব জিনোমের ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর নিউক্লিওটাইডের বা নাইট্রোজেনযুক্ত বেসের নিউক্লিওটাইডের বিন্যাস বা সজ্জারীতি বিন্যাস, জিনের বিন্যাস, জিনের সংখ্যা ও অবস্থান, অর্থাৎ জেনেটিক ম্যাপ গঠনের জন্য যে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে বা গৃহীত হয়েছে তাকেই বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট। এবার আসি এর ঐতিহাসিক পটভূমিকা। এটার বেশ কিছুটা পটভূমিকা আছে যেগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে উল্লেখ করব। ঐতিহাসিক পটভূমিকা। এর জন্ম অর্থাৎ হিউম্যান জিনোম প্রজেক্টের জন্ম 1984, কিন্তু সরকারিভাবে কাজ শুরু হলো 1990। ক্লিয়ার? এর ডাইরেক্টর ছিলেন বা ডিরেক্টর জেমস ওয়াটগন। এর উদ্দেশ্য ছিল ডিএনএর নিউক্লিওটাইডের সিকোয়েন্স নির্ণয় এবং জিনের সংখ্যা, জিনের শনাক্তকরণ অর্থাৎ জেনেটিক ম্যাপ তৈরি, এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার আসি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 1997 সালে প্রতিষ্ঠা করে কি ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউট। সাল ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউট।
এটা ছিল একটা আন্তর্জাতিক প্রকল্প। এতে এই আন্তর্জাতিক প্রকল্প এতে 6টা দেশ জড়িত ছিল, বুঝলে। এই 6টা দেশের মধ্যে উল্লেখযোগ্য হলো 6টা দেশ। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জাপান। এই 6টা দেশের বহু সংখ্যক বিজ্ঞানী, বহু সংখ্যক টেকনিশিয়ান এবং এই 6টা দেশের অনেক ল্যাবরেটরি এর সঙ্গে যুক্ত ছিল। ক্লিয়ার? সুতরাং আন্তর্জাতিক প্রকল্পটি কি ছিল? 6টা দেশ। কে কে? আমেরিকা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন, জাপান। এই 6টা দেশের বহু সংখ্যক বিজ্ঞানী, ল্যাবরেটরি এবং টেকনিশিয়ান যুক্ত ছিল এবং এই আন্তর্জাতিক প্রয়াসের নাম ছিল ইন্টারন্যাশনাল হিউম্যান জিনোম সিকোয়েন্সিং কনসর্টিয়াম, ক্লিয়ার? ইন্টারন্যাশনাল হিউম্যান জিনোম সিকোয়েন্সিং কনসর্টিয়াম, এর নাম ছিল। আচ্ছা, এর সময় ধরা ছিল 10 থেকে 15 বছর। এর নেতৃত্বে ছিলেন ফ্রান্সিস কলিন্স, বিজ্ঞানী এর নেতৃত্বে ছিলেন এবং এর ব্যয় ধরা হয়েছিল $3 বিলিয়ন। সময় ধরা হয়েছিল 10 থেকে 15 বছর। নেক্সট, 1998 এই সালে একটি প্রাইভেট সংস্থা সেলেরা জিনোমিক্স দ্বিতীয় HGP গঠন করে। গঠন এবং এর প্রধান ছিল, ডিরেক্টর ছিলেন ক্রেগ ভেন্টার। বুঝলে, এই দুটোর যৌথ উদ্যোগে HGPর কাজ কি হয়? দ্রুত গতিতে চলতে থাকে এবং উল্লেখযোগ্য 2000 সালের 26শে জুন বিজ্ঞানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিক। 26শে জুন বিজ্ঞানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন, কারণ এই 26শে জুন 2000 সালের 26শে জুন বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের
সামনে আমেরিকার প্রেসিডেন্টের সামনে এই কলিন্স, ফ্রান্সিস কলিন্স ও ভেন্টার যৌথভাবে এইচজিপির ওয়ার্কিং ড্রাফট ঘোষণা করেন। ওয়ার্কিং ড্রাফট ঘোষণা করেন 2000 খ্রিস্টাব্দের 26শে জুন ওয়ার্কিং ড্রাফট ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্টের সামনে। আর এরই ফলাফল 2001 সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক পত্রিকা, বিজ্ঞান পত্রিকা নেচার এবং সায়েন্সে প্রকাশিত হয়। ক্লিয়ার? যদিও 10 থেকে 15 বছর সময় ধরা হয়েছিল, তার আগেই এর ফলাফল প্রকাশিত হয়ে যায়। এই হলো এক ঐতিহাসিক পটভূমিকা। এবার আসবো আমরা এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল। উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য ছিল সিকোয়েন্সিং, অর্থাৎ হিউম্যান জিনোম এর ক্রোমোজোমস্থ ডিএনএর নিউক্লিওটাইডের সজ্জা বিন্যাস নির্ণয়। ডিএনএর নিউক্লিওটাইডের সজ্জা বিন্যাস নির্ধারণ এবং এই সজ্জা বিন্যাস নির্ধারণের জন্য যে প্রযুক্তি, সেই প্রযুক্তির উন্নতি বিধান, অর্থাৎ এবং কি প্রযুক্তির উন্নতি বিধান। ফার্স্ট। নাম্বার 2, দ্বিতীয় উদ্দেশ্য ছিল তথ্য বিশ্লেষণ। অর্থাৎ এই জিপি থেকে প্রাপ্ত তথ্যের কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করা। কম্পিউটারিক বিশ্লেষণ। নাম্বার 3 ছিল তথ্য বিশ্লেষণের পর তথ্য সংরক্ষণ, অর্থাৎ এই জিপি থেকে প্রাপ্ত তথ্যের ডেটাবেজ সংরক্ষণ। তথ্যের ডেটাবেজ সংরক্ষণ। নাম্বার 4, জিন শনাক্তকরণ। হিউম্যান জিনোমে উপস্থিত জিনের
শনাক্তকরণ ও কাজ নির্ণয়। জিন শনাক্তকরণ ও কাজ নির্ণয়, এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত জিনগুলো মানুষের রোগ সৃষ্টির জন্য দায়ী সেগুলোকে যথাযথভাবে শনাক্ত করা। নাম্বার 5 ছিল প্রযুক্তির স্থানান্তর। প্রযুক্তির স্থানান্তর অর্থাৎ এই এইচজিপিতে যে সমস্ত প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল সেগুলোকে মানব কল্যাণের অন্যান্য কাজে ব্যবহার করা। আচ্ছা, গৃহীত প্রযুক্তি মানব কল্যাণে ব্যবহার। মানব কল্যাণে ব্যবহার করা। নাম্বার 6 ছিল এলসির সমাধান। এলসি মানে এথিক্যাল, লিগাল এবং সোশ্যাল ইস্যুস। এথিক্যাল মানে নৈতিক, লিগাল মানে আইনগত, আর সোশ্যাল মানে সামাজিক। এর থেকে উদ্ভূত এই নৈতিক, আইনগত, সামাজিক সমস্যার সমাধান করা, এগুলো ছিল এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। এবারে এই প্রক্রিয়ার জন্য কি কি প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল? গৃহীত প্রযুক্তি গৃহীত প্রযুক্তি বেশ কিছু প্রযুক্তি এখানে ব্যবহৃত হয়েছিল। 1 নম্বর ছিল জেল ইলেকট্রোফোরেসিস বিশেষ প্রযুক্তি। 2 নম্বর পিসিআর পলিমারেজ চেন রিয়াকশন বিশেষ প্রযুক্তি। 3 হলো পিসিআর এর পরে রেস্ট্রিক্টেড ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমারাইজিং। রেস্ট্রিক্টেড ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমারফিজম। রেস্ট্রিক্টেড fragment length polymorphism। restricted fragment length polymorphism। Number 4 gene sequencing। Number 5 BAC bacterial artificial chromosome। Next yeast artificial chromosome। yeast artificial chromosome এইগুলো
এই বিশেষ বিশেষ প্রযুক্তি এই হিউম্যান জিনোম প্রজেক্টে ব্যবহৃত হয়েছিল। এবারের পদ্ধতি কি বিশেষ পদ্ধতিতে এটা করা হয়, নেক্সট আলোচনা করব এর পদ্ধতি। আচ্ছা, পদ্ধতিতে ফার্স্ট এক, প্রথমত কোষ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়। ডিএনএ সংগ্রহ ফার্স্ট। নাম্বার টু, সংগৃহীত ডিএনএকে রেস্ট্রিকশন নিউক্লিয়েজ উৎসেচকের সাহায্যে খণ্ডে খণ্ডে বিভক্ত করা হয়। তাহলে এই ডিএনএ কি কার আরই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এর সাহায্যে কি করা হয়, খণ্ডীভবন। এই খণ্ডগুলোর দৈর্ঘ্য বিশেষ করে খণ্ডের দৈর্ঘ্য 2 কিলোবেস থেকে এই 10 কিলোবেস হয়। নাম্বার 3, এবার এই খণ্ডগুলোকে জেল ইলেকট্রোফোরেসিসের সাহায্যে এই ডিএনএ খণ্ডকের পৃথকীকরণ, ডিএনএ খণ্ডের পৃথকীকরণ হলো ফার্স্ট ডিএনএ সংগ্রহ। সেকেন্ড, এই ডিএনএকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে খণ্ডীভবন করা। খণ্ডের দৈর্ঘ্য সাধারণত 2 কিলোবেস থেকে 10 কিলোবেস হয়। এবার জেল ইলেকট্রোফোরেসিসের সাহায্যে এই ডিএনএ খণ্ডের পৃথকীকরণ। নাম্বার 4, এবার পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা ওই ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের সাহায্যে এই ডিএনএ খণ্ডের প্রতিলিপি, অসংখ্য প্রতিলিপি তৈরি করা হয়। অসংখ্য প্রতিলিপি গঠন করা হয় এই পদ্ধতিগুলোর সাহায্যে। এবার নাম্বার 5, এই যে ডিএনএ কিংবা তার প্রতিলিপি বা ক্লোন, এই ক্লোনগুলোর সাধারণত নিউক্লিওটাইড সজ্জাবিন্যাস নির্ধারণ করা হয় কার সাহায্যে, অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সারের সাহায্যে, এই যন্ত্রের সাহায্যে ডিএনএ এবং তার কোলনের কি নিউক্লিওটাইডের সজ্জাবিন্যাস নির্ধারণ করা হয়। নাম্বার 6, এবার কি করা হয়, এই যে ক্লোন বা তার খণ্ডের উভয় প্রান্তের সজ্জাবিন্যাস নির্ধারণ করা হয়। ডিএনএ ও তার ক্লোনের উভয় প্রান্তের নিউক্লিওটাইড সজ্জাবিন্যাস,
সজ্জা বিন্যাস নির্ণয় করা হয়। নির্ণয় দুপ্রান্তে, প্রত্যেকটা দুপ্রান্তের সজ্জা বিন্যাস এবং কম্পিউটারের সাহায্যে এই ওভারল্যাপিং বিন্যাস দ্বারা তাদের সাজানো হয় ওই খণ্ডগুলোকে। নেক্সট, নাম্বার 7, কম্পিউটারের সাহায্যে এই যে খণ্ডকগুলো ওভারল্যাপিং, কার কার সঙ্গে ওভারল্যাপ হয়, ওভারল্যাপিং বিন্যাস নির্ণয় করা হয়। তারপরে কি করা হয়, এই ওভারল্যাপিং বিন্যাস নির্ণয় করার পরে খণ্ডক এই ডিএনএ ও কোলনগুলিকে যথাযথভাবে সাজানো হয় ওই ওভারল্যাপিং বিন্যাস দেখে সাজানো হয়। নাম্বার 9, এই সাজানোর পরে যুক্ত করা হয়। আচ্ছা, সাজানোর পরে যথাযথভাবে যুক্ত করে একটি ক্রোমোজোমের অবিচ্ছিন্ন বিন্যাস তৈরি করা হয়। করে একটি ক্রোমোজোমের অবিচ্ছিন্ন বিন্যাস গঠন করা হয়। অবিচ্ছিন্ন বিন্যাস গঠন করা হয়। এই অবিচ্ছিন্ন বিন্যাস গঠন করার মাধ্যমেই ডিএনএর নিউক্লিওটাইডের সিকোয়েন্স, জিনের সংখ্যা, অবস্থান এবং তাদের বিন্যাস অর্থাৎ জেনেটিক ম্যাপ ও ফিজিক্যাল ম্যাপ গঠন করা হয়। নাম্বার 10, এর থেকেই জেনেটিক ম্যাপ ও ফিজিক্যাল ম্যাপ গঠন করা হয়। এই হলো পদ্ধতি। সামগ্রিক এই 10টা পয়েন্টে ভাগ করা হয়। আমার আলোচনা আজকে এই পদ্ধতি পর্যন্ত। এর আরেকটা অংশ আছে, সেটা আগামী দিন আলোচনা করব। শেষ করছি, ভালো থাকবে।